তো না, সেটা সংশোধন করে বলছে যে বাবার মৃত্যু হইলেও তারা পাবে। ৬ নম্বরে সালিশ পরিষদের সম্মতি ছাড়া দ্বিতীয় বিয়ে, আগে ৪টা বিয়ে করতে পারতো পারমিশন ছাড়াই, এখন কিন্তু এটা করলে ১ বছর জেল এবং ১০,০০০ টাকা জরিমানা। ৮ নম্বরে বাড়ানো হয়েছে। ৮ নম্বরে আমরা একটা বিরতি নিয়ে আপনি এই জায়গা থেকে আবার শুরু করেন। এবং আমার ধারণা আইয়ুব খান যখন এটি করেছেন এবং এরপরেও আমাদের ইসলামী যারা ক্লেরিক আছেন তারা আইয়ুব খানের এই সংস্কারের অনেক সমালোচনা ক্রমাগতভাবে করছেন, যেটি আমরা ওয়াজে তারপরে বিভিন্ন সময় বিভিন্ন কথায় আমরা এগুলি শুনতে পাই। মুসলিম পারিবারিক আইন সংশোধনের এগেইনস্টে মানে বিস্তর কথাবার্তা হয়েছে। এটি আর বাড়ানো সম্ভব কিনা, আর কোন সংস্কার আনা সম্ভব কিনা সেটি নিয়ে নিশ্চয়ই আলোচনা করতে পারে। আমাদের ডেমোক্রেটরা তো সেই সাহসটা দেখাচ্ছে না, ডেমোক্রেটরা তো কোনো সাহসই দেখাবে না, কারণ তাদের একটি বিরতি নিতে হচ্ছে। ফিরে আসছে। ফিরলাম আজকের বাংলাদেশে। খালেকুজ্জামান ভাই, আমরা একটি সাক্ষাৎকার পাচ্ছি, সেই সাক্ষাৎকারটি হচ্ছে পেট্রিস লুমম্ব বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এম শাহ আলম। সেই সাক্ষাৎকারটিতে এরকম বলা হয়েছে যে সিডো বলুন আর কন্যা সম্পদের বৃদ্ধি বলুন, কোথাও পবিত্র ধর্মের বিধানাবলী লঙ্ঘন নেই, তারপর আপত্তিটি টিকে আছে, যে আপত্তিটির কথা আপনি বলছিলেন। দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু বলার নেই। 1961 সালে মুসলিম পারিবারিক আইনে যে পরিবর্তন আনা হয়েছিল তার সঙ্গে তুলনা করা যায় এমন কোনো বড় আইন হয়নি। আপনি যদি এই জায়গাতে আরেকটু কথাগুলি বলছিলাম যে সেই সময় তারা ধর্মীয় বিধানের কথা বলে, যেমন জামাত ইসলাম বা মৌলবাদীরা সেদিন এটা বিরোধিতা করেছিল, এবং একটা পর্যায়ে গিয়ে সেখানে জামাত ব্যান্ড হয়েছিল এবং ওদের সাজা হয়েছিল। এখন সেই সময় মুসলিম পারিবারিক যে অর্ডিন্যান্সটা আইয়ুব খান করলেন, তাহলে প্রথম যেটা আমি বলছিলাম যে নাবালক কোনো সন্তান যদি তার দাদা দাদি থাকে, বাবা মারা যায়, তাহলে সে সম্পত্তি পেত না। এটা সংশোধন করলেন এবং বাবা মা যে সম্পত্তি পাবে সেটা সে পাবে। এটা কিন্তু ধর্মে ছিল না বিধানে। তারপর ৬ নম্বরে যেটা ছিল যে একটা পুরুষ 4টা বিয়ে করতে পারে এবং এর জন্য কোনো অনুমতি লাগে না। কিন্তু ৬ নম্বরে এসে বলা হলো যে সালিশ পরিষদের সম্মতি ছাড়া যদি সে দ্বিতীয় বিয়ে করে তাহলে তার সাজা হবে, এবং সেটা থেকে প্রবল আপত্তি ভয়ানক ছিল। কিন্তু সেখানে বলা হচ্ছে, আমরা এখনো শুনতে পাই, সেটা বলছে যে ইসলাম ধর্মের একটা বিরুদ্ধেই চলে যাচ্ছে। কিন্তু ইসলামী বিধানে 4টা বিয়ে করার কথা ছিল, এখন সেটা পারছে না, তার লাগবে। আর ৮ নম্বরে ছিল যে স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা, এবং সেখানে কিন্তু স্ত্রীকে মৌখিকভাবে তালাক যে আইনে নিষিদ্ধ, ওই মৌখিকভাবে বললেই সেটা হবে না। আর হলো যে ওই সময় স্ত্রীও তালাক দিতে পারবে, ইসলামে এই বিধান ছিল না যে স্বামী স্ত্রীকে তালাক দিতে পারবে, স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে না। এবং 7-এর 6-এ হিল্লা বিয়ে, অর্থাৎ কোনো স্বামী স্ত্রীকে তালাক দিলে আবার যদি তাকে বিয়ে করতে চায় তাহলে তাকে পরপুরুষের সঙ্গে বিয়ে দিতে হবে, দিয়ে আবার বিয়ে করতে হবে। এটা সংশোধন করে বলল 3বার যদি এরকম পুনরাবৃত্তি ঘটে তাহলে শুধু করা যাবে, নাহলে করা যাবে না। সংশোধন এবং তারপরে যেটা আপনার ধরেন 74-এও বিবাহ তালাক রেজিস্ট্রেশন আইন যেটা বাধ্যতামূলক করা হলো, এটা ধর্মীয় বিধানে ছিল না। এবং বয়ঃসন্ধিপ্রাপ্ত মেয়েদের বিবাহে কোনো বাধা ছিল না। তাহলে 12-13 বছর একটা মেয়ে বয়ঃসন্ধি হয়ে যায়, তাহলে সেই জায়গায় এসে কিন্তু আইন করা হলো যে 18 বছর পুরুষ এবং 18 এটা করা হলো। তাহলে এটা তো ধর্মীয় বিধানের সঙ্গে মিলছে না। এবং এর মধ্যে 1939 সালে মুসলিম বিবাহ বিচ্ছেদ আইনে 4 বছর নিখোঁজ যদি স্বামী থাকে তাহলে তাকে ডিভোর্স করা যাবে। আগে কিন্তু নিখোঁজ হলে ডিভোর্স করা যেত না। তাহলে এগুলি সবই পরিপন্থী। ফলে এখানে ইভেন আমরা দেখি যারা আজকে ধর্মের কথা বলছেন, ইভেন 2004 সালে যখন বিএনপি ছিল, জমি জমা দানের ক্ষেত্রে রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক করেছে, এটা ধর্মীয় বিধানে ছিল না। মারা গেলে উত্তরাধিকারের মধ্যে সম্পত্তি বন্টন নামার রেজিস্ট্রেশন, এটা বাধ্যতামূলক, এটাও ধর্মীয় বিধানে নাই। এবং সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে দাতা গ্রহীতার ছবি সম্পৃক্ত করা, ছবি তোলা ইসলামে হারাম, কিন্তু সেই ছবি তোলা বাধ্যতামূলক। এবং হজ ছবি গলায় ঝুলিয়ে তারা যাচ্ছেন, তাহলে তো ইসলামের সঙ্গে মিলে না। চুরি করলে হাত কাটা, কই সেটা কি আমাদের আইনে আছে? নারী ব্যভিচার করলে তারে ঘরে বদ্ধ করে মেরে ফেলা, পাথর, এরকম অনেকগুলি আইনের সংস্কার সে সময় করা হয়েছে। ফলে একজন পুরুষ সাক্ষী সমান 2জন নারী সাক্ষী, তার মানে হাসিনা খালেদা 2জন সমান এরশাদ, এরকম হইতে পারে? তাহলে এখন বাস্তবে কিন্তু আমাদের একজন সাক্ষী পুরুষ এবং নারী সমান, কিন্তু ইসলামী বিধানে তা নাই, সেখানে 1 পুরুষ সমান 2 নারী সাক্ষী। তার মানে এগুলি অনেকগুলি সংস্কার, কিছু যখন চেঞ্জ হলো তখন তো ইসলাম গেল না। তাহলে আজকে এসে যখন এই সরকার তারা নিজের গণতান্ত্রিক দাবি করে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ইত্যাদি বলে, তাহলে তারা যে বিধানটা করে রাখছেন এখন সম্পত্তির উত্তরাধিকারের প্রশ্নে, এখন সেখানে দেখেন মুসলিম ইয়েতে মেয়ে পাবে অর্ধেক,
ছেলের অর্ধেক পাবে, এবং তারপর বলে যে না শ্বশুরবাড়ি থেকে পাবে ইত্যাদি। এখানে অংশীদার, অবশিষ্টাংশ ভোগী, দূরবর্তী আত্মীয়বর্গ। আমি এই ব্যাখ্যাগুলো সময় লাগবে। হিন্দু ধর্মের ব্যাপারটা হলো একটা মিতক্ষরা আইন, একটা দায়ভাগ আইন। সেখানেও তারা কোনো সম্পত্তি পায় না, একমাত্র খ্রিস্টানদের ক্ষেত্রে সেটা ইয়েটা আছে। এই জিনিসগুলি পরিবর্তন না করলে, নাই এই জিনিসগুলি পরিবর্তন না করলে আপনার গণতন্ত্র কি হবে? মেল এন্ড ফিমেল। তাহলে আমার মনে হয় যে খালেকুজ্জামান ভাই যে প্রসঙ্গ তুলেছেন, এবং আমেনা আপার ওই প্রসঙ্গে আবার ফিরে আসি, যে সিডোতে যেখানে বিদ্যমান জাতীয় আইনে থাকা নারীর প্রতি সব ধরনের বৈষম্য বাতিল করতে, সব আইনে তার সম অধিকারকে সুরক্ষা দিতে বলছে, সেই সম্পর্কে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে আপত্তি জানিয়েছে। এই আপত্তিটা কেন, এবং এই সংস্কারগুলি কেন করা যাচ্ছে না, যেটা খালেকুজ্জামান ভাই বললেন যে সংস্কারগুলি করা জরুরি, আপনার কি মনে হয়? আমেনা আপা, যদি সংবিধান বিরোধীও এগুলো করা যাচ্ছে না মূলত আমার মনে হয় রাজনীতির কারণে। মানে ধরেন আমাদের রাজনৈতিক কাঠামোটা এরকম। দেখেন আপনি যে মেজর যে আইয়ুব, আমি প্রায় একটা কথা বলে থাকি, এটা হয়তো অনেকের কাছে শুনতে ভালো লাগবে না, যে সবসময় যে পপুলার ডিসিশনস যে গুড ডিসিশনস হবে এমন কিন্তু কোনো গ্যারেন্টি নেই। কারণ একটা পপুলিস্ট গভর্নমেন্টকে কিন্তু একটা ইলেকশন ফেস করতে হয়, এটা বিএনপি হোক, এটা আওয়ামী লীগ হোক, এটা যেই পার্টি হোক না কেন, তাদেরকে একটা ইলেকশন ফেস করতে হয়, তাদেরকে পপুলার সেন্টিমেন্টগুলোকে নিয়ে চলতে হয়। এবং আমাদের দেশে রাজনীতি যে ধরনের ধারাতে যাচ্ছে, সেখানে কিন্তু একটা রাজনৈতিক সরকারের প্রতি যে একটা ইলেকটোরাল পলিটিক্সে আছে এবং একটা নির্বাচন ফেস করবে, তার জন্য লিটারালি কিন্তু সুইসাইডাল হয়ে যায় সে যদি একটা পজিশন নেয় যেটাকে এক্সট্রিম পজিশন মনে হতে পারে। এবং বাংলাদেশে তো এটা সম্ভবই না। আপনি খেয়াল করবেন যখন হেফাজত ঢাকায় এসেছিল, তখন কিন্তু আমরা সবার প্রচন্ড আপত্তি ছিল, কিন্তু তখনও কিন্তু আমি এটা বলছি, মানে এখন যিনি প্রধানমন্ত্রী উনি তখনও প্রধানমন্ত্রী ছিলেন, উনি কিন্তু এক ধরনের তাদের সাথে কমোডেট, আমি বলবো না, কথাবার্তা করার বলেছেন আপত্তি ছিল, কিন্তু আপত্তিটা কে প্রকাশ করেছিল? আপত্তিটা হেফাজত ইসলাম যখন তারা পারমিশন চেয়েছে মতিঝিলে সমাবেশ করতে, না আপনি বলেছেন আমাদের, সেই আমাদেরটা কারা আপা? সে আমাদেরটা কারা? আপত্তিটা কে প্রকাশ করলো? আমরা তো খালেদ করছেন না না, কিন্তু আপা আমি আপনাকে জাস্ট এটা থামাচ্ছি না, আমি খুব কিউরিয়াস যে কে আপত্তি জানালো। আমরা একটু আমি হেফাজতের ডিমান্ড নিয়ে কথা বলছি, যে হেফাজতের ডিমান্ড গুলো নিয়ে ধর নারী সমাজ আমি ধরে নি, আমাদের প্রচন্ড আপত্তি ছিল, এবং বাংলাদেশের পুরুষ সমাজেরও একটা বড় অংশেরই এখানে প্রচন্ড আপত্তি ছিল, এবং রাজনৈতিক দলগুলোর একটা ডিউবিয়াস ভূমিকা ছিল, বিএনপিরও ডিউবিয়াস ভূমিকা ছিল, এখানে এরশাদেরও ডিউবিয়াস ভূমিকা ছিল, যে এরশাদ কিন্তু এখন এই গভর্নমেন্টের সাথে অ্যালায়েন্সে আছে, আর জামাতের তো পজিশন আছেই একটা। কিন্তু সেই সময় আপনি যদি লক্ষ্য করেন, গভর্নমেন্ট কিন্তু তাদের সাথে কথাবার্তা চালাবার চেষ্টা করেছে। আমি মনে করি না যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কম্প্রোমাইজ করতেন, বাট এটা একটা রাজনীতির কারণে ওনাকে একটা মুভ নিতে হয়েছিল। আপনি এটা হয়তো ঠিকই বলেছেন, যে কারণ হেফাজতে ইসলামী সেই সময় বলেছিল যে ছেলে মেয়েরা একসাথে বসে শিক্ষা করতে পারবে না, ছেলে মেয়েরা একসাথে বসে চাকরি করতে পারবে না। এই কথাগুলিকে আপনার নিশ্চয়ই মনে আছে, সৈয়দ আশরাফুল ইসলাম আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক পরের দিন এটি এমন কঠিন ভাবে এর বিরোধিতা করেছেন যে তাকে আসলে না আমি বলছি যে সেই সময় আমি যখন বলছি যে গভর্নমেন্ট কথাবার্তা বলেছে, আমি বলছি না যে কম্প্রোমাইজ করার চেষ্টা করেছে, বাট সেটা গভর্নমেন্ট একটা স্ট্যান্ড নিয়েছিল, যে স্পেস দিয়েছে বা একটা স্ট্যান্ড দিয়েছে, একটা স্ট্যান্ড নিয়েছে। আমার মনে হয় যে সাদেক আপা নিশ্চয়ই এটা নিয়ে বলবেন। সাদেক আপা, আমার একটা বিরতি নিয়ে আপনার কাছে ফিরতে হবে। আমি একটু আপনাকে বলে রাখি যে আমি সিডিও নিয়ে আবার কথা বলি, যে সিডিওর দ্বিতীয় অনুচ্ছেদ আমাদের সংবিধান সম্মত জাতীয় আইনে থাকা সব ধরনের বৈষম্য বাতিল করতে, সব ধরনের সম অধিকারের সুরক্ষা দিতে বলছে। অনেক মুসলিম দেশ এটা নিয়ে কোনো রকম আপত্তি করে নাই, আমরা এটা নিয়ে আপত্তি করলাম, আমরা এর বাইরে থাকলাম। এর কারণ কি? আমরা অনেক দিন ধরে আমরা প্রগতিশীলতার কথা বলছি, আমরা কেন এটি এখনো করতে পারলাম না? আপনার কাছে কি মনে হয়? আমরা এটা বিরতি নিয়ে আসছি আপনার কাছে।